আদ্রিস কিছুটা গম্ভীর স্বরেই বলে ওঠে, আমার ফুলগুলোতে হাত লাগালে খবর আছে। নদী সাথে সাথেই বলে ওঠে, ইস, আমার না ভাইয়া, মিম আবুল লাগবে। নদীর কথায় মিম ঘুরে আদ্রিসের দিকে চাইলো। আদ্রিসও নদীর উপর হতে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইলো। আদ্রিস কিছুক্ষণ মিমকে পর্যবেক্ষণ করে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা নিক। ও আদ্রিসের সম্মতি পাওয়া মাত্রই মিম আর এক মুহূর্তও দেরি করলো না। পা এগিয়ে গাছের কাছে এসে দুটো গুচ্ছ মাধবীলতা ফুল তুলে নিল। ফুলের গুচ্ছ দুটো হাতের মুঠোয় পেয়ে মিম খুবই খুশি হলো। এই ফুলের গুচ্ছকে ঘিরে কি অদ্ভুত এক অনুভূতি। মন তো এখনই চাইছে এই মুহূর্তে চুলের বাঁধন খুলে এক গুচ্ছ মাধবীলতা কানে গুজে নেই মিম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় সে ইচ্ছে বিসর্জন দিতে হলো মিমকে। মিম ফুল নিয়ে আদ্রিসের রুমে চলে এলো। আদ্রিস তখন সোফায় বসে মনোযোগ সহকারে ফোন চালাচ্ছে। অনেকক্ষণ যাবৎ এই রুমে থাকায় খানিক অস্বস্তি বোধ করলো মিম। ফলে নদীর রুমে যাওয়ার জন্য ওর অনুমতি চাইলো। কুহুর সাথে গল্পে মশগুল থাকতে থাকতে সে ভদ্রতা সূচক কণ্ঠে মিমকে অনুমতিও দিল। অতঃপর সেখান থেকে বেরিয়ে এলো। নদীর রুমে এসে দরজা কিঞ্চিত ভিড়িয়ে ওর রুমে অবস্থিত ডাবল সিটের সোফায় বসে পড়ল মিম। এক দৃষ্টিতে কিছুক্ষণ মাধবীলতা গুচ্ছ দুটির দিকে চেয়ে রইল। অতঃপর কানের পিছে ফুল দুটো গুজে রাখা চিন্তা আসতেই মিমের ঠোঁটের কোণে হাসি ফুটল। মিম সোফা ছেড়ে উঠে দাঁড়ালো আর মাথা হতে ওড়না কাঁধে নিল। মুহূর্তেই চুলের বাঁধন খুলে মাধবীলতা এক গুচ্ছ কানের পিছনে গুজে নিল মিম। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখলো কিছুক্ষণ। আচমকা দরজার ওপাশে কারোর পদশব্দে খানিকটা ভীত হলো মিম। দ্রুত কান হতে ফুল সরিয়ে খোপা বেঁধে মাথায় ওড়না নিল। তারপর ভদ্র মেয়ের মতো সোফায় বসে পড়ল মিম। কিছুক্ষণের মাঝেই রাতের খাবারের জন্য নদীর রুমে এসে মিমকে নিচে নিয়ে এলো। মাঝের একটি চেয়ারে মিমকে বসিয়ে সেও মিমের পাশে বসে পড়ল। মিমের পাশে এবং সামনে কুহু দাদি ও আন্টি বসে আছেন এবং মিমের একদম সামনাসামনি বসে আছেন আদ্রিস। পুনরায় আদ্রিসকে নিজের সামনাসামনি দেখে মিমের মাঝে বেশ অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হলো। কেন যেন আজ আদ্রিসের বাড়িতে এসে ওনার প্রতি এত জড়তা ভাবটা বাড়ল, তবে তীব্র নয়। মিম সূক্ষ্মভাবে লক্ষ্য করছে আদ্রিস মিমের দিকে চেয়ে আছেন, তবে এক দৃষ্টিতে নয়। শালার চিবাতে চিবাতে এমনভাবে মিমের দিকে চেয়ে আছেন যেন হুট করে এই বিষয়টা কেউ ধরে উঠতে পারবে না। আদ্রিসের এই লুকোচুরি চাহনি দেখে মিমের তো মন চাইছে সালাদের মতোই ওনাকে চিবিয়ে চিবিয়ে খাই, কিন্তু এই ইচ্ছেটা অপূর্ণই থেকে যাবে। তাই মাটি চাপা দিয়ে দিল মিম। মিম বিড়বিড় করে বলে উঠল, আমার রাতের খাবারটাও আজকে গেল। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে সবাইকে খাবার সার্ভ করে চলে গেল। সবাই খাওয়া দাওয়া শুরু করলেও মিম শুরু করতে পারলো না, কারণ আদ্রিস সামনে থাকায় খাবার খেতেও বেশ অস্বস্তি লাগছে মিমের। ফলস্বরূপ লোক দেখানোর জন্য এক গাল ভাত মুখে তুলে ধীরে সুস্থে চিবাতে লাগলো মিম। এদিকে মিম বাদে সবাই তৃপ্তি সহকারে আরামে খেয়ে যাচ্ছে, কিন্তু মিমের কণ্ঠনালী দিয়ে যেন খাবারই নামছে না। এর মাঝে হঠাৎ আন্টি মিমকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মিম, খাবার কি ভালো হয়নি, খাচ্ছ না কেন? আন্টির কথায় মিম সাথে সাথে জোরপূর্বক হেসে বলল, না না আন্টি, খাবার তো খুব ভালো হয়েছে, আমি খাচ্ছি তো। বলেই পুনরায় আরেক গাল ভাত মুখে তুলে চিবাতে লাগলো মিম। পাশাপাশি আদ্রিসকেও সরু চোখে পর্যবেক্ষণ করতে লাগলো মিম, কিন্তু এই পর্যবেক্ষণের কারণটা সঠিক জানা নেই মিমের। হয়তো মিমের দিকে ফের উনি তাকাচ্ছেন কিনা তা জানার জন্যই দেখছে। আদ্রিসকে হঠাৎ খাবার মাঝেই আদ্রিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। খাবার প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে সবাই দিতে দিতে বললেন, তোমরা এখানে খাও, আমি সোফায় গিয়ে খাচ্ছি। আদ্রিসের এরকম কাজে মিম বেশ অবাকই হলো, কিন্তু অন্যান্যদের চেহারা দেখে মনে হলো তারা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। আন্টি খেতে খেতে আদ্রিসকে বললেন, কিছু লাগলে বলিস আদ্রিস, নদীকে দিয়ে পাঠিয়ে দেব। আদ্রিস উত্তরে কিছু বলল না, বরং সোফায় বসে তাদের বিপরীত দিকে মুখ করে খাবার খেতে লাগলেন। এদিকে মিমের সামনে থেকে আদ্রিস চলে যাওয়ায় বেশ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো মিম। ফলে স্বাভাবিকভাবে তৃপ্তি সহকারে খাবার খাওয়া শুরু করলো। রাতের খাবার শেষ হওয়ার আধ ঘন্টার মাঝেই আদ্রিস মিমকে ও কুহুকে ইমাদের বাসায় রেখে এলেন। প্রতিমধ্যে মিমের এবং আদ্রিসের মাঝে কোনো রকম কথাবার্তা হয়নি, হয়তো কুহু আছে বলে। তবে মিম নিশ্চিত ছিল আজকে কুহু না থাকলে আদ্রিস নিশ্চয়ই আগ বাড়িয়ে কথা বলতেন। এ যেন ওনার এক চিরাচরিত স্বভাব, যাও এই কদিনে মিম বুঝতে পেরেছে। তাও এও লক্ষ্য করেছে যে উনি সবার সামনে মিমের সাথে খুব একটা কথা বলেন না,
কিন্তু তাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি না থাকলে ওনার মুখ দিয়ে কথা ফুলঝুরি বেরোতে থাকে। আসলে উনি অদ্ভুত নামের একটি অদ্ভুত মানুষ। গত পরশু আদ্রিসের বাসা থেকে ডিনার করে এসে যে ঘুমিয়েছিল মিম, সেই ঘুম ভাঙে পরের দিন সকাল 9:30টায়। ফলে কলেজে সকালের ক্লাসটা মিস যায়। অবশ্য মিম পরে জানতে পারে কলেজে একটা পরীক্ষার জন্য ক্লাস সাসপেন্ড রাখা হয়েছে। ব্যাস, মিমের খুশি আর দেখে কে। ক্লাস বন্ধ থাকায় ফায়দা লুটে গতকাল প্রায় সারাটা দিন ঘুমো ঘুমো ভাবেই কাটিয়ে দিল মিম। তবে ইমাত না থাকায় গতকাল মিম আপুর রুমেই শিফট হয়েছে। আপুর রুমেই সারা বিকেল সন্ধ্যায় ঘুমিয়ে কাটিয়েছে। অতপর গতকালের আরামের খেসারত আজ কলেজে রেগুলার আইটেম এবং পেন্ডিং আইটেম দিয়ে চুকাতে হয়েছে মিমকে। সবকিছু ক্লাস করে মিমের অবস্থা বেগতিক। ক্লান্তিতে দুটো চোখ ভেঙে এরূপ ঘুম আসছে যেন মনে হচ্ছে এখনই রাস্তায় ঘুমে টলিয়ে পড়বে। অথচ মিম গতকাল সারাদিন ঘুমিয়েই কাটিয়েছে। মিম কলেজ হতে ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে বাড়ির গেটে ঢুকতেই দারোয়ান চাচা এসে মিমের হাতে একটি চিঠি স্বরূপ কিছু ধরিয়ে দিলেন। চুপিধারে বললেন, আপা, এইটা শুধু আপনাকেই দিতে বলেছে। মিম দারোয়ান চাচার কথা শুনে মিম কিছুটা ভ্রু কুঁচকে চিঠিটার দিকে তাকালো। এপাশ ওপাশ উল্টে পেরকের নাম না দেখতে পেয়ে মিম জিজ্ঞেস করলো দারোয়ানকে, এটা কে দিয়েছে চাচা? দারোয়ান চাচা বলে উঠল দাঁত কেলিয়ে, বলতে বারণ আছে। এই বলে উনি সিকিউরিটি রুম থেকে মাধবীলতা ফুলের একগুচ্ছ এনে মিমের হাতে ধরিয়ে দিয়ে বললেন, সে বলেছে এই ফুল আপনাকে দিলেই আপনি তাকে চিনতে পারবেন। দারোয়ান চাচার কথা শোনা মাত্রই মিম চট করে উপলব্ধি করলো চিঠিটা আর কেউ নয়, আদিতি পাঠিয়েছে। এতে মিম ভীষণ লজ্জায় পড়ে গেল। দারোয়ান চাচা যে আদিতে এ কাণ্ডে ভারী মজা পাচ্ছেন তা ওনার দাঁত কেলানো হাসি দেখেই টের পেল মিম। মিম আর কোনো কথা না বাড়িয়ে চিঠি নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে গেস্ট রুমে চলে এলো। কারণ আদিত হতে প্রান্ত এই চিঠি নামক ভয়ঙ্কর কাগজখানা কোনো মতেই আপুর চোখের সামনে আনা যাবে না। তাই এখন নিরাপদ রুম হিসেবে রয়েছে গেস্ট রুম। চিঠিটা নিয়ে এলো মিম। রুমে এসে দ্রুত কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে চিঠি নিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল মিম। তারপরে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে চিঠি নামক বস্তুটি দেখে মিমের বুকের ভেতর হৃৎপিণ্ডটা দ্রিম দ্রিম করে বাজতে শুরু করলো। মিমের এক হাতে চিঠির খাম, অপর হাতে মাধবীলতার গুচ্ছ। নীরবতায় মিম চিঠির খামের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর মিম কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করলো। তারপর ধীরে সুস্থে মাধবীলতার গুচ্ছটাকে রেখে চিঠির খাম খুলে চিঠিটা বের করলো। অতঃপর কাগজের ভাঁজ খুলতেই মিমের দৃষ্টি আটকালো সম্বোধনে মাধবীলতা। নতুন এর সম্বোধনে মিম যার পরনাই বিস্মিতই হলো। তবে এই বিষয়ে মাত্রা কিছুটা কাটিয়ে চিঠি পড়তে শুরু করলো মিম। আদিস চিঠিতে লিখেছে, প্রিয় মাধবীলতা, এই সম্বোধনটা কিছুটা অবাক হলেও এটা জানো যে এই সম্বোধনটা আমি করেছি এবং এই আমিটাকে সেটাও জানো। তবে হ্যাঁ, এই সম্বোধনে অবাক হওয়ার কিছুই নেই। তোমার জন্য এই সম্বোধনটা কিন্তু গত পরশুই উদ্ঘাটন করেছি আমি। সে যাই হোক, আশা করি আপনি আমার এই পত্র এবং পত্রের সম্বোধনটা মন দিয়ে কবুল করেছেন। অবশ্য কবুল না করেও উপায় নেই আপনার কাছে। তোমার কিন্তু এর সম্বোধনে আমি সবসময় ডাকবো না, নির্দিষ্ট কিছু সময়ে কিছু সুযোগ বুঝে ডাকবো। এবার আসি মূল কথায়। এই চিঠি লেখালেখি কিন্তু আমার দ্বারা খুব একটা হয় না। ছোটবেলায় সেই বাংলা দ্বিতীয় পত্রের চিঠি লিখতে ভীষণ রাগ লাগতো আমার। মন তো চাইতো এই চিঠি লেখা উদ্ঘাটন করা লোকটির মাথা ফাটাই। কিন্তু আজ মনে হচ্ছে সেই লোকটিকে শতবার ধন্যবাদ বলে আসি। কারণ এই বয়সে একটি মেয়েকে চিঠি লেখার মতো মজার বিষয় আর দ্বিতীয়টি নেই। এই চিঠি লেখার আইডিয়াটা কিন্তু হুট করেই মাথায় আসেনি। মনে আছে সেদিন কামাল আঙ্কেলের কথা? ব্যাস সেই সূত্র ধরেই আজ চিঠি লেখা। জানো মাধবীলতা, তোমার এই নাম দেওয়ার কি কারণ? আমার মনে হয় তুমি জানো না, জানবেই বা কি করে। আচ্ছা আমি বলি। গত পরশু যখন আমার অনুপস্থিতিতে আমার ব্যালকনিতে এসে মাধবীলতা দেখছিলে, তখন আমি নিচেই দাঁড়িয়েছিলাম। সেই সময় মাত্রই আমি বাড়িতে পা রেখেছি, তখনই আমার ব্যালকনির দিকে দৃষ্টি চলে গেল। সেখানে দেখলাম মাধবীলতা ফুলের প্রেমে পড়ে যাওয়া এক যুবতীকে। তার চোখে যে মুহূর্তে বিরাজ করেছিল অপার মুগ্ধতা, অপার বিস্ময়। সে কি এক চাহনি, যেন রাজ্যের সৌন্দর্য এবং বিস্ময় যেন সেই মুহূর্তেই মাধবীলতার মাঝেই বিরাজ করেছিল। সেই যুবতীর হাতে যখন মাধবীলতার গুচ্ছ এলো, তখন তার খুশি চোখে পড়ার মতো ছিল। এরপর সেই যুবতী কি করলো জানো? সেই যুবতী চুলের বাঁধন খুলে মাধবীলতার গুচ্ছ কানের পেছনে গুজে নিল। তার চেহারায় দেখা মিলল অদৃশ্য এক খুশি।
সাথে তার মুখশ্রী ভরে উঠল এক অপরূপ সৌন্দর্যে। মন তো চাইছিল সেই মুহূর্তকে থমকে দেই। মন চাইছিল সেই যুবতীর অদ্ভুত লালিমায় মাখা চেহারাখানা ক্যামেরা বন্দি করে রাখি, এবং আমি করলামও তাই।